আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল 10টায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষে জামিনের আবেদন করা হলে দ্রুত বিচারকের আদালত না থাকায় তার জামিন শুনানি করা হয়নি। এছাড়া আসামির রিমান্ড আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক। এর আগে বৃহস্পতিবার রাত 10টায় শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি হিজক করজ থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মশিউর রহমানের বিরুদ্ধে 8টি হত্যা মামলা থাকলেও তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা জানা যায়নি। গ্রেফতারকৃত মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার ছিলেন তিনি। পরে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। আলোচিত ডিবি কর্মকর্তা মশিউর 2013 সালে রাষ্ট্রপতি পুলিশ পদক, 2015 সালে বাংলাদেশ পুলিশ পদক ও 2019 সালে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করে। কর্মদক্ষতার কারণে তাকে 4 বার আইজিপি এক্সপ্লেনারি গুড সার্ভিসেস ব্যাচ দেওয়া হয়েছে। গত 29 দিন 2022-23 সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পেয়েছেন। গত 2 দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 8টি মামলা হয়েছে। এর মধ্যে 7টি হত্যা এবং 1টি হত্যা চেষ্টা মামলা হয়েছে। বুধবার বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও বগুড়া আদালতে এসব মামলা হয়েছে। এই মামলাগুলোতে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 191টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 170টি হত্যা মামলা। একই সময়ে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে 33 জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেল থেকে শুরু হচ্ছে মেট্রো রেলের সপ্তাহে 7 দিন চলাচল। একই দিনে চালু হচ্ছে বিক্ষোভে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ এহতেশামুল কবির জানিয়েছেন, প্রতি শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত মেট্রো রেল। এর মাধ্যমে আজ বিকেল থেকে সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। DMTCL অফিস আদেশ অনুসারে প্রতি শুক্রবার বিকেল 3:30টায় মেট্রো রেল উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাবে এবং রাত 9টা পর্যন্ত মতিঝিল মেট্রো স্টেশনে চলাচল করবে। এছাড়া শুক্রবার বিকেল 3:50 থেকে রাত 8:40 পর্যন্ত মেট্রো রেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, CPDর নির্বাহী পরিচালক ফাহমিদা আক্তার খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের পরিচালক হিসেবে তার যোগ দেওয়ার তারিখ থেকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। তার যোগদানের তারিখ থেকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 15 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কয়েক দফা হামলা ও 17 জুলাই পুলিশি হামলার ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠিত কমিটিকে 30 কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ABM আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ কাহালিকে সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মাহাতাব উজ জাহিদকে সদস্য সচিব করে এই কমিটি গঠিত হয়। কমিটিকে 30 কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
ক্ষমতার পালাবদল হলেও অবস্থা বদলায়নি রাজধানীর সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনালের চিত্র। খোলস বদলে আওয়ামী লীগ আমলের সন্ত্রাসী চাঁদাবাজরাই এখনও নিয়ন্ত্রণ করছে টার্মিনালটি, তুলছে আগের মতোই চাঁদাও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন ইজারা দিলেও পরিবর্তন হয়নি কোনো, ফলে বিপাকে পড়েছেন বৈধ ইজারাদার। রাজীব হোসেনের ক্যামেরায় সায়দাবাদ থেকে ঘুরে এসে আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস। কিন্তু রাজধানীর বিভিন্ন লাভজনক স্থাপনা ও পয়েন্টে রয়ে গেছে তার ছত্রছায়া। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সায়দাবাদ বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নেয় আওয়ামী লীগের সাবেক চাঁদাবাজরা। শুধু খোলস বদলে তারা দেদারসে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। চলতি বছরের 31 জানুয়ারি থেকে 1 বছরের জন্য টার্মিনাল ফি, টয়লেট, গোসলখানা ব্যবহার ও গাড়ি ধৌতকরণ ফি এবং কুলি মজুর আদায়ে হিমাচল গোল্ড লাইনের মালিক আফতাব উদ্দিনের অনুকূলে ইজারা দেয় সিটি কর্পোরেশন। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পরও ইজারাদাররা চাঁদাবাজদের কারণে রাজস্ব আদায় করতে পারছে না। দীর্ঘ অনুসন্ধানে জানা গেছে বহিরাগত আওয়ামী ফ্যাসিবাদের সরকারের কুলি শ্রমিক লীগ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুন্সি ও সৈকত পরিবহনের মালিক জাহাঙ্গীর হোসেন চাঁদাবাজ চক্র মিলে নিয়ন্ত্রণে নিয়ে সায়দাবাদ বাস টার্মিনালে বেপরোয়া চাঁদাবাজি চালাচ্ছে। আর এতে টার্মিনালে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি বঞ্চিত হচ্ছে বৈধ ইজারাদাররা। আর এই বিষয় নিয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে কথা বললে তারা জানান যেদিকে সুবিধা সেদিকেই থাকেন তারা। এ সময় হুমকিও প্রদান করা হয় এই প্রতিবেদককে। এক এক সময় পাল্টাতে থাকে তাদের বক্তব্যের ধরন। আমি তো আপনারা আগেই বলছি যে আমি কাজ করবো, 100 টাকা কাম করবো, আপনি 50 নেবেন, আমি 50 নেব। আমরা শ্রমিক। এখন যদি বিএমপি আসে, আমার ওই বিএমপি যে এখানে নেতৃত্ব দেয় তার সাথে থাকতে হয়। যখন আমলিগ আসে তখন ওই আমলিগের যে নেতৃত্ব দেয় তার সাথে থাকতে হয়, কারণ আমরা খেতে খাই। কথা বলা কি সম্ভব হবে? আমি একটু এরপর ঘুরে আসা যাক সায়দাবাদ বাস টার্মিনালের অভ্যন্তরে থাকা অবকাঠামোগুলো থেকে। এখনো চলছে চাঁদা আদায়, তবে কে তুলছেন চাঁদা সেটার বর্ণনা দেন ভুক্তভোগীরা। এখানে যারা ব্যবসা করে সব নিরহ বিভিন্ন দেশের। আর দ্বিতীয় কথা, টার্মিনাল যারা পরিচালনা করে তাদের ছত্রছায়া কিছু লোক থাকে। তাদের ইচ্ছা জিনিসগুলো যদি আপনি পূরণ না করেন, নেক্সটে তারা যে কোনো উশিলায় ওই ব্যবসার উপরে তারা হামলা চালায়। টাকা না দিলে তো ভয়ের মধ্যে থাকবোই, টাকা দিলে তো মনে করেন ভয় ভিতরে থাকি না। তখন তো 15-20 জন 40 জন আইব, বাস ঠেক দিয়ে মারি হালাচি চলে যাব। তখন তো মিডিয়া থাকবে না, পুলিশ থাকবে না, র্যাব থাকবে না। আপনার থেকে আমি ভাড়া নিয়েছি, আপনি ডেলি বছর আজকে আসতেন, বস ভাড়া হলে যেতেন। এখন মনে আগে নিলেন, নতুন করে আবার বস নিতে আসেন। চিহ্নিত আমলিকপন্থী ছিল, এখন আমরা কার নাম বলবো, অনেকেই তো ছিল। ওনারা আমিপন্থী, ওনারা চাঁদা নিত, ওনারাই নিত চাঁদাটা। মেইন হলো কালাম সাহেব। টাকা না দিলে তো এখানে আবার থাকতে দিব। গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে শাসন করে, তা এখন আমরা গুন্ডা বাহিনী দিয়ে শাসনেরই দমন হয়ে রয়েছি। আমাদের কোনো কেউ এই অধিকারটা নাই আমাদের। বলতে গেলে তো এখন মানে এর মধ্যে 1 ঘন্টা পর আমার উপর একটা হামলাইতে পারে। আমার তো এখানে কেউ নেই। রাষ্ট্র সংস্কারের নিমিত্তে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে 5 মাসের জন্য 8 সেপ্টেম্বর থেকে বাস টার্মিনালের রাজস্ব উত্তোলনের জন্য আরিফ ও তুষারকে দায়িত্ব দেওয়া হয়। বহিরাগত ফ্যাসিবাদী সরকারের মদতপুষ্টরা সক্রিয় থাকায় বর্তমান দায়িত্বপ্রাপ্ত ইজারাদাররা রাজস্ব আদায় করতে পারছেন না বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। একটি কুচক্রী মহল ইন্ধনের মধ্য দিয়ে এই বাস টার্মিনালকে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাই আমরা তাদের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে রাষ্ট্রীয় কর আদায়ের জন্য আমরা অবিচল এবং অটুট থাকব। সায়দাবাদ থেকে ফিরে আবু সাইদ অপু, মাই টিভি। টাঙ্গাইলের ধনবাড়িতে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানের 2 যাত্রী নিহত হয়েছে। সকালে ধনবাড়ির বাঘিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় ধনবাড়ির বাঘিল এলাকায় পৌঁছলে মধুপুর থেকে ধনবাড়ির দিকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের 1 যাত্রীর মৃত্যু হয়। এ সময় অটোতে থাকা আরও 4 জন যাত্রী আহত হয়। পরে আহতদের হাসপাতালে নেয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আবু রায়হান ও মুফাজ্জল হোসেন।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন করে পাওয়া স্বাধীনতার পথে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন বরিশালের গণমাধ্যম। হত্যা, হামলা, মামলার শিকার হলেও কেউ বলে না তাদের কথা। বুকে চাপা কষ্ট আর ক্ষতর চিহ্ন নিয়ে ছুটে চলে গণমানুষের কথা বলতে। বরিশাল থেকে এসব সাংবাদিকদের না বলা কথা জানাচ্ছেন পারভেজ রাসেল। স্বৈরাচার সরকার পতনের ডাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা বিজয় ও বিএনপি জামায়াত ইসলামের আগমনে গোটা দেশের সাথে রাজপথে ছিল বরিশালের গণমাধ্যম কর্মীরা। পেশার তাগিদে তথ্য সংগ্রহে প্রথমে পুলিশ, পরে ছাত্র জনতার হামলায় বিভিন্ন স্থানে গুরুতর আহত হয় এসব কলম সৈনিক, যাদের পাশে দাঁড়ায় কেবল নিজেদের সহকর্মীরাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বিশ্ববিদ্যালয়ের যারা ছিল তারা কাজ করা অবস্থায় যেতে আমার চিনে, এজন্য আমারে বলছে যে আপনার দীপ্ত টিভির ক্যামেরাম্যানটা কেমন মারতেছেন এই বইলে তারা আমারে ধরার পর এরপর কোন রকম আমারে সেভ করে বাঁচাই দিয়েছে। কিন্তু তিনি শুধু লাঠি চার্জ শুরু করে, এক পর্যায়ে লাঠি দিতে আমি নামাই রাস্তায় পড়ে যাই। পড়ে যাওয়ার পর উনি কিন্তু 2 স্টেপ আগেই গেছে, পুনরায় ব্যাক করে এসে আবার কিন্তু পুনরায় আমাকে মারে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ পরিবর্তন হলেও আহত গণমাধ্যম কর্মীদের খোঁজ নেয়নি কেউ। অর্থাভাবে অনেকেই করতে পারছে না চিকিৎসা। স্বাধীন গণমাধ্যম যদি নিশ্চিত করা যায় যে গণমাধ্যম সাদাকে সাদা, কালোকে কালো বলবে, তাহলে বোধহয় আমাদেরকে আর এভাবে হামলার শিকার হতে হবে না। সাংবাদিক নির্যাতনের সঠিক তদন্ত ও বিচারের দাবি তুলেছে প্রেস ক্লাব। আমরা এবার আন্দোলনে আমাদের 4 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং বরিশালে অসংখ্য সাংবাদিক আহত হয়েছেন। আমরা এটিরও একটি সুষ্ঠু তদন্ত চাই এবং এটিরও আমরা বিচারের আওতায় আনতে চাই। যে কোনো আন্দোলনে হত্যা, নির্যাতন, হামলা, মামলায় গণমাধ্যমের কণ্ঠ রোধ করে কোনো দেশ এগিয়ে যেতে চাইলে সত্য প্রকাশের স্বাধীনতা কেবল স্বপ্নই থেকে যাবে। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। বিলুপ্তির পথে ফরিদপুর ভাঙ্গায় কুমার নদে হওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইজ। একসময়ের ঐতিহ্য আর ইতিহাসে ভরপুর নৌকাবাইজ ছিল এই অঞ্চলের উৎসবের অন্যতম উপাদান। নানা প্রতিবন্ধকতায় হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী নৌকাবাইজ। প্রতিনিধি সারোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শারমিনের রিপোর্ট। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একসময়ের সারা জাগানো নৌকাবাইজ দেখতে কুমার নদীতে ভিড় করত হাজারো বিনোদন প্রেমী। কালের বিবর্তনে যা এখন একেবারেই বিলুপ্তির পথে। কয়েক বছর যাবৎ নানা প্রতিবন্ধকতা, জলপ্রবাহ না থাকা, অপরিকল্পিতভাবে রাস্তাঘাট তৈরি করা, পানি প্রবাহ বন্ধ করা, সেই সাথে নদ নদীর পানি শুকিয়ে যাওয়া সহ বিভিন্ন কারণে হারিয়ে গেছে নৌকাবাইজের মতো এমন নানা ঐতিহ্য। দেখার মতো জিনিস নৌকাবাইজ, ঘোড়া দামুর, গরু দামুর, অন্য কোনো জিনিস। নৌকাবাইজের 3 দিন আগে থেকে এবং 3-4 দিন পর থেকে সবার মধ্যে একটা স্বাদ রব বিরাজ করতো। 2008 সালের পর থেকে ভাঙার এই কুমার নদীতে নৌকাবাইজটা হারিয়ে গিয়েছে। আমরা সেই আগের জীবনে ফিরে যেতে চাই। ক্লান্তিময় জীবনকে একটু প্রশান্তির ছোঁয়া দিতে ঐতিহ্যবাহী এ খেলার কোনো বিকল্প নেই বলে জানান এলাকাবাসী। সেই সাথে এই ঐতিহ্য ফিরিয়ে আনার দাবিও জানান তারা। দলমত নির্বিশেষে রাজনীতি মুক্ত ভাবে করে এটা নৌকাবাইজটা আবার ফিরে আনা উচিত। আমরা সবসময় চাই এভাবে এনজয় করতে, আর বিশেষ করে নৌকাবাইজটা যেন আমাদের মাঝে আবার বাংলাতে ফিরে আসে, এজন্য আমাদের জোর দাবি রয়েছে। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। জীবন নিয়ে যাদের শত অভিযোগ, প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মেলাতে পারেন না, তাদের জন্য আব্দুল গফুর মল্লিক হতে পারেন সাহস ও অনুপ্রেরণার গল্প। অদম্য ইচ্ছাশক্তির জোরে দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে মাথা উঁচু করে বেঁচে আছেন রাজবাড়ীর পাচুরিয়া ইউনিয়নের প্রায় ৭৮ বছরের আব্দুল গফুর মল্লিক। জন্ম থেকে চোখে না দেখলেও ভিক্ষা না করে নাড়ু, বাদাম ও টেস্টি হজমি বিক্রি করে সংসার চালান তিনি। প্রতিনিধি শেখ মুমিনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। বইয়ের পাতায় লেখা এই বাক্যের মূল্যায়ন যারা করেন তাদের একজন গফুর মল্লিক, যিনি জন্ম থেকেই অন্ধ। অভাবের সংসার হওয়ায় সবাই হয়তো ভাবত গফুরকে ভিক্ষা করেই জীবন চালাতে হবে, কিন্তু আদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসী জন্মান্ধ গফুর মল্লিক জীবন চালাচ্ছেন ব্যবসা করে। বয়স ৭৮, কুঁজো হয়ে যাওয়া শরীরে নেই তেমন শক্তি, পায়ের জোরও কমেছে অনেক আগেই। তবুও এভাবে হেঁটে হেঁটে ফেরি করে নারকেলের নাড়ু, বাদাম আর হজমি বিক্রি করেই চলছে তার জীবন।
কেউ কিছু সেজে দিলেও নিতে চান না রাজবাড়ির খোলাবাড়িয়ার আব্দুল গফুর। আবার বাদাম আমি আনিয়ে দেয়, আমার স্ত্রী বাদাম ভাজিয়ে দেয়, আমি প্যাকেট করি, সে প্যাকেট করে দেয়, তারপরে আমি নিয়ে দিয়েছি। নবীদের শিক্ষা করো না ভিক্ষে মেহনত করিয়ে খাও, আমি ওই নবীর আইন পালন করে চলি। নাড়ু তৈরি ও বাদাম ভাজা সহ তার সকল কাজে সহযোগিতা করেন স্ত্রী নূরজাহান বেগম। কোনো সন্তান নেই এই দম্পতির। শেষ জীবনে সরকারের কাছে একটি স্থায়ী দোকানের দাবি আব্দুল গফুর মল্লিকের। ট্রেনে বিক্রি করে কোনো ফলে কষ্টের দিন যেতেছি, কিন্তু আমাদের এখন যদি কেউ সাহায্য করে, আমার একটু দোকান দিয়ে দিলি আমার একটু ভালো হয়, ওনা নিয়ে যাতে আমি চিরদিন সংসার করে খাওয়ার পারি। এলাকার মানুষের কাছে গফুর মল্লিক একজন সৎ মানুষ হিসেবেই পরিচিত। সমাজ ও দেশের জন্য অভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন গফুর মল্লিক, বলছেন এলাকাবাসী। তার একটা শিক্ষা আছে, সে কখনো হাত পেতে মানুষের কাছে হাত পেতে বা কারো সাহায্য নিয়ে বেঁচে থাকতে চায় না। এত বয়স হয়েছে, হেও কোনোদিন কারো কাছে হাত পাতে না, কর্ম করে নিজে খায়। আমাদের একটা গর্ব যে আমার মামা অন্ধ হয়েও সে হাত পাইতে খায় না। শেষ বয়সে নিজের পায়ে দাঁড়াতে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। উনি আর্থিক কোনো সাহায্য নিতে চাননি। এখন আমরা এই মাত্র আবার খবর পেলাম, কথা বলেছি, উনি বললো যে উনি একটা দোকান করলে উনি ভালো হয় আর কি। তো আমরা সেই ব্যবস্থাটাও করছি। জীবনের শেষ পর্যন্ত কারো কাছে হাত পেতে নয়, জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করেই খেতে চান আব্দুল গফুর মল্লিক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সংবাদ শেষ করব শরৎকালের খবর জানিয়ে। কাশফুলে সেজেছে শরতের প্রকৃতি। সিরাজগঞ্জের উল্লাপাড়া চরসাদ বাড়িয়া 0 পয়েন্টে এখন খেলা করছে কাশবনে ঢেউয়ের খেলা। ইট পাথর থেকে পালাতে কাশবনে ছুটছেন সৌন্দর্য পিপাসুরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আনিসুর রহমান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতা। প্রকৃতিতে শরতের কাশফুল দেখে যে কারোরই চোখ ও মন জুড়িয়ে যাবে। তেমনি মন ভোলানো সৌন্দর্যের জুড়ি বসেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর পাশে চরসাদ বাড়িয়া 0 পয়েন্টে। কাশফুলের সৌন্দর্যে পর্যটন কেন্দ্র না হলেও ভ্রমণ প্রেমীদের আগমনে মুখর হয়ে উঠেছে প্রতিটি বিকেল। এই সৌন্দর্যের সাথে ছবি তুলে ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকৃতির এই রূপ দেখতে তাই প্রকৃতি প্রেমীদের ঢল এই কাশবনে। শরৎকালের কাশফুল অবশ্যই সুন্দর লাগবে, শরৎচন্দ্রের মতোই সুন্দর। বিভিন্ন পর্যটকরা এরা আসে, টিভিতে ফেসবুকে সব জায়গায় ভাইরাল হয়, এটা দেখতেও ভালো লাগে। নদীর পাড়ে অনেক সুন্দর একটি কাশবন, এখানে আমি আসছি আমার বন্ধুদের নিয়ে ঘুরতে, আমি অনেক ছবি তুলছি। বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে ঘুরতে আসতেছে, সেই উদ্যোগে আমাদের এখানে আসা। বেড়াতে আসছে নদীর পাড়ে কাশবন, সবাইকে দেখতে সুন্দর লাগে, দৃশ্যটা অনেক সুন্দর। বিকেল হলেই কাশফুলের এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। এই মৌসুমে তেমন কাজ না থাকলেও প্রকৃতি প্রেমীদের নদী পারাপারে ব্যস্ততা বেড়েছে মাঝি মাল্লাদের। কেশাঘাতে এই নৌকা চলাচলে সবারই উপার্জন, একার নৌকায় 1800-900 কামাই হয়। অনেক লোকজন যাতায়াত করে, এই জন্য সবাই দেখতে আসে এবং সবার হাতে দেখা যায় কাশফুল। এই জায়গায় কাশফুল আছে হয়েছে, দেখেই ব্যবসা ভালো হইতেছে এবং লোকজন দিন ভরাই আছে। শরতের মন কাড়া সৌন্দর্য বাংলার মানুষকে মোহিত করে বলেই শরৎ বাংলার ঋতুরূপের রাজকুমারী। এমন সৌন্দর্যের উৎসগুলো হারিয়ে যাচ্ছে নগরায়নে বলে দাবি করেছেন স্থানীয় সংস্কৃতি কর্মীরা। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যখন পানি নেমে যায় বা পানি যখন কানায় কানায় পূর্ণ থাকে, যাবার প্রাককালে এই সৌন্দর্যটা আমরা লক্ষ্য করি। সেখানে আমরা দেখতে পাই এই নীল আকাশের ভেলার সঙ্গে এই কাশফুলের যে সৌন্দর্য রয়েছে মানুষকে চরম আকর্ষণ করে। সারাদিনের ক্লান্তি শেষে একটু সুখের পরশ পেতে বন্ধু পরিজন নিয়ে কাশবনে ছুটে আসছে প্রকৃতি প্রেমীরা। ইলিয়াস কমল, মাই টিভি।